করেছেন যে আমরা যদি আসলে অভ্যুত্থানের পরে একজন শহীদের পিতাকে দিয়ে শপথ নিতাম, এবং গতকালকে এটা সংসদে বলেছেন আমাদের পার্থ ভাই, আন্দালিব রহমান পার্থ, যে আমরা তখন একটা বিপ্লবী সরকার করতাম, তাহলে তো আর এই সমস্যাগুলো হতো না। 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যায় বাংলাদেশ থেকে, ঠিক তখনই আমাদের ওই সময়ের সমন্বয়কদের মধ্যে জনাব নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ আমরা বেশ কয়েকজন তখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই আমরা জনাব তারেক রহমানকে কল দিয়েছিলাম, ভিডিও কনফারেন্সের ছবি যেটা এখনও আছে দিয়েছিলাম। এই কারণেই আমরা এখন যে তাদের কথায় কথায় মাঝে মাঝে বলে যে এনসিপি বা সমন্বয়করা জুলাইকে কুক্ষিগত করতে চায়, যদি চাইতো সেদিন ওই 5ই আগস্ট বিকালবেলা তারেক রহমানকে কল দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারেক রহমান ওই মুহূর্তে বাংলাদেশের জন্য কোনো গুরুত্বপূর্ণ স্টেক ছিলেন না, কারণ ছিলেন বরং তারা যারা আমাদের মতো মাঠ পর্যায়ে কষ্ট করেছেন, ফাইট করেছেন, আন্দোলনে ছিলেন, সংগ্রামে ছিলেন। তিনি ওই জায়গাতেও আমরা তাকে একটা দলের প্রতিনিধি মনে করে, বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের প্রতিনিধি মনে করে আমরা তার সাথে যোগাযোগ করি, কারণ তিনি সেই মুহূর্তে দেশে নাই। যখন তাকে আমরা আমাদের জায়গা থেকে বিপ্লবী সরকার তো দূরের কথা, জাতীয় সরকারের কথাও বলি যে আমরা এই যারা বর্তমানে অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দল আছে, আমরা সবাই মিলে একটা সরকার গঠন করি, যেই সরকারটা আগামীর বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাগুলো নিয়ে কাজ করার পরে তারপরে একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া চলে যাবে। সেই সময় স্পষ্টভাবে জনাব তারেক রহমান ওই জাতীয় সরকারের বিপক্ষে বলেছিলেন এবং বলেছিলেন যে না, এটা করা যাবে না, একটা ইন্টারিম সরকার গঠন করা হোক, সেই সরকার 3 মাসের মতো থাকবে, এরপরে সেই সরকার নির্বাচন দিবে। তাহলে গতকালকে যেটা সংসদে বলেন আমি সেটা বলছি যে পার্থ ভাই, এই যে বিপ্লবী সরকার বা আমাদের যে জাতীয় সরকার, এটার পিছনে সবচেয়ে বড় অন্তরায় ছিল আপনার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই জন্যই আমাদেরকে শহীদের পিতা দিয়ে আমরা আমাদের জায়গা থেকে শপথ নিতে পারি না। এই কারণে কি বিপ্লবী সরকার হয়নি? শেষ করছি, হ্যাঁ অবশ্যই, কারণ তাহলে তো এত বড় একটা রাজনৈতিক দলকে একপাশে রেখে আমরা ওই মুহূর্তে দেশের গুরুত্বপূর্ণ একটা ট্রানজিশনাল পিরিয়ডে আমরা কখনো একসাথে কাজ করতে পারতাম না। ওই ভাঙনটা যদি তখন হতো তাহলে কখনো দেশের একটা স্থিতিশীল অবস্থা থাকতো না। তো সেই জায়গা থেকে আমরা তখন আর শহীদের পিতার কাছে কিংবা শহীদ মিনারে যেতে পারিনি, তখন আমাদেরকে আবার ওই বঙ্গভবনে গিয়ে ওই শপথটা নিতে হয়েছে। গতকালকে আইনমন্ত্রী একটা কথা বলেছেন যে যেই ক্ষমতা বলে বা যেই ট্রানজিশনাল পিরিয়ডের কারণে তিনি 6 তারিখে অ্যাটর্নি জেনারেল হয়েছেন, সেভাবে হয়েছেন যেভাবে জনাব নাহিদ ইসলাম উপদেষ্টা হয়েছেন, তাহলে ওই একই প্রক্রিয়ায় পারবেন না, ওইটাকে আপনি মানবেন না। এই যদি হয় আপনার আচরণ, এটা হচ্ছে দ্বিচারিতা, এবং অন্য আরেকটা শব্দ আছে ধর্মীয় ভাষায়, এটা আমি বলতে চাই না। এরপরে আরও বেশ কিছু কথা যেগুলো আপা বললেন। বিএনপি আপা মাত্র বললেন যে তখন বিএনপি বলতেছিল যে আমরা নির্বাচনটা হয়ে যাক, নির্বাচনের পর সংস্কার নিয়ে কথা বলবো। নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার, সকল রাজনৈতিক দল, জনগণ, অভ্যুত্থানের পক্ষের যারা আন্দোলনে অংশগ্রহণকারী, তারা সবাই মিলে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে যে একটা সনদ তৈরি করেছে, বিএনপির অনেক বাধা বিপত্তির পরও সেটাও যখন গণভোটে 70% মানুষের রায় দিয়ে বাস্তবায়ন করা যাচ্ছে না বিএনপির বাধার কারণে, সেখানে নির্বাচন হওয়ার পর এগুলো কিছুই যদি না থাকতো, বিএনপি জীবনে কোন সংস্কারটা করতো, এটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন। এরপরে আপা বললেন যে গণভোট আমাদের সংবিধানে নাই, হঠাৎ করে গণভোট ঢুকে গেল, আইনের মধ্যে নাই, জবরদস্তি করে দেয়া হয়েছে। মানে এখন যদি বলা যায় এরকম 100টা এখানে রেটরিক নিয়ে আসা যাবে যে কোনটা সংবিধানে মাননীয় প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান, সংবিধানে ছিল? কোনো কিছু তো ছিল না। তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে এই বিষয়গুলা শুধুমাত্র মানে বলার জন্য বলছেন, অ্যাকচুয়াল যেগুলো আপনাদের পক্ষে যায় ওইটুকু শুধু মেনে নেবেন, ওইটুকু সংবিধান আপনি কাজে লাগাবেন। আর এখন একটা গণভোট, যেই গণভোট মানে কিন্তু এটা আমার দলের না, এটা তো এনসিপির না। ধরেন যদি গণভোট না হতো তাহলে আপনারা এটা বলতে পারতো, বিএনপি বলতে পারতো যে এটা ঐক্যমত্য কমিশন চাপিয়ে দিয়েছে, এটা অন্তর্বর্তীকালীন সরকার চাপিয়ে দিয়েছে। ততক্ষণ পর্যন্ত এটা বলা যায় যতক্ষণ পর্যন্ত এটা শুধুমাত্র তাদের একটা ড্রাফট ছিল ওই ঘরটা থেকে। কিন্তু যখন এটা মানুষের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়, যখন সেখানে 70% মানুষ প্রায় এটাতে ভোট দেয়, বিএনপি প্রায় 50% ভোট পেয়ে সরকার গঠন করেছে, 70% ভোট গণভোটের পক্ষে গিয়েছে, তার মানে বিএনপিরও প্রায় 20% মানুষ এখানে ভোট দিয়েছে। আমরা যদি দেখি এখানে দুইটা আলাদা আলাদা জিনিস, যেমন একটা ভোটের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করেছে, একদম আলাদা স্বাধীন আরেকটা জিনিস হচ্ছে আরেকটা ভোটের মধ্য দিয়ে মানুষ সংস্কার চেয়েছে, পরিবর্তন চেয়েছে, গণভোটের জুলাই সনদের বাস্তবায়ন চেয়েছে। তাহলে আপনি শুধু আপনার সুবিধাজনক জিনিসটা করবেন, আর যেটা মানুষ চায়, মানুষ আলাদা করে ম্যান্ডেট দিয়েছে, ওইটা আপনি করবেন না শুধু একটা কারণটা হচ্ছে আপনার ক্ষমতা জনগণের কাছে কিছুটা ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির কাছে কিছুটা ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, মানুষের সাথে এই জনগণের সরকারি দলের ক্ষমতার একটা ভারসাম্য আসবে। এই জন্য আপনি এটা করতে চাইতেছেন না, এটা তো হইতে পারে না। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, গতকালকে যেটা বলছেন জনাব সালাউদ্দিন আহমেদ, আসলে কি আমরা তাকে রেসপেক্ট করতে চাই। তিনি ভারতের শিলংয়ে একটা দীর্ঘ সময় ছিলেন, যেভাবেই তিনি যা কেটে নেওয়ার প্রশ্ন করতে চাই না, দেশ ছেড়ে থাকা সবার জন্যই কষ্টের। তিনি নিজে থেকে গিয়েছেন না কেউ নিয়ে গিয়েছে, আরামে ছিলেন না কষ্টে ছিলেন, এগুলো আমরা আনতে চাই না, আমরা মনে করছি এটা কষ্টের। কিন্তু তিনি যখন সংসদে দাঁড়িয়ে
বলেন যে জুলাই আদেশ একটা অন্তহীন প্রতাপে চলে আসবে আর কি। তিনটা জিনিস একদম নোট করা আছে। একটা হচ্ছে সব কিছু আবেগ দিয়ে চলে না, বিবেকের সংমিশ্রণ প্রয়োজন। আরেকটা হচ্ছে চল রাজুতে চল কিংবা শাহবাগে চল। আরেকটা হচ্ছে এই যে পড়াশোনা রিলেটেড বিষয় আর কি। এটা শুধু আপার এখানে না, এটা অন্যান্য যারা আমাদের বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট আছেন, উপস্থাপক আছেন এবং সংসদে আছেন, তাদের সবার জায়গা থেকে এই জিনিসটা অবশ্যই বাংলাদেশে অসংখ্য বিএনপিপন্থী উপস্থাপক আছেন যারা সংরক্ষিত মহিলা আসনে যারা নিজেদেরকে দেখতে চান এই জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। তো এরকম আছেন এবং সংসদেও আমরা গতকালকে হচ্ছে না গত এর আগের দিন মাননীয় আইনমন্ত্রীর জায়গা থেকেও শুনেছি, তিনিও কিছু বই পড়ার সাজেশন দিয়েছেন। তো এই জিনিসগুলা আমরা পরামর্শ হিসেবেই নিচ্ছি, কিন্তু এটা আসলে পরামর্শ হিসেবে বলা হয় না আর কি। এই জিনিসটা বলা হয় একটু মানে খোটা দেওয়ার জন্য আর কি। তো প্রতারণার প্ল্যাটফর্ম, তাহলে তার এটা বলা উচিত। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দেখছি যে তিনি বা তার যে সরকার, তার সংশ্লিষ্ট যারা আছেন সবাই তাদের জায়গা থেকে এখন ওই পথে হাঁটছেন যেই পথটাতে সবাই হাঁটতে চায় ক্ষমতায় গেলে। মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা তাকে রেসপেক্ট করি, বেগম খালেদা জিয়া, তিনি এবং তার সকল নেতাকর্মী, ইভেন জনাব আন্দালিব রহমান পার্থ, ইভেন জনাব তারেক রহমান, এই প্রত্যেকটা মানুষ বিগত সময়, ইভেন আপারা, প্রত্যেকটা মানুষ যখন তারা সাফারার ছিল, কষ্ট করেছে, প্রত্যেকটা মানুষ বলেছে এই সংবিধানটা আওয়ামী লীগের এজেন্ডা, এটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বহন করে না, এটা 1972 সালে যখন হয়েছিল 71-এর মানুষের স্পৃহাটাকে এটা ধারণ করে নাই, বরং কিছু দেশের, কিছু এজেন্সির, কিছু মানুষের চাপিয়ে দেওয়া বিভিন্ন উদ্দেশ্য এটার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু সেখানে বেগম খালেদা জিয়া ওই দুঃসময় দাঁড়িয়ে বলেছিলেন যে এই সংবিধান যখন জনগণের সরকার আসবে এই সংবিধান ছুঁড়ে ফেলবে, এই সংবিধান একটা আওয়ামী লীগের এজেন্ডা। তাহলে আমাদের জায়গা থেকে এখন প্রশ্ন যে সেই জায়গা থেকে এখন শুধুমাত্র ক্ষমতায় আসার কারণে আমরা যদি আমাদের জায়গা থেকে সেই সংবিধানটাকে ওহি মনে করা শুরু করি, তাহলে ওই সংবিধানের ভিত্তিতেই এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হওয়া উচিত। সেটা তারা মানবেন কিনা এই প্রশ্নের উত্তর তাদের কাছে। জি, আপনার কাছে আমি আবার আসবো। আপনি নিশ্চয়ই শুনছিলেন, অনেক প্রশ্ন তিনি তুলেছেন। আপনি আসলে তার প্রশ্নের কিভাবে জবাব দিতে চান? আমি তার প্রশ্নের একটা জবাব দিতে চাই। আমি ওকে সম্মান করি, একটা জায়গায় ভীষণভাবে সম্মান করি। যখন হারুন তাকে ওই ভাতের হোটেলে নিয়ে গেল, তারা যেভাবে বসছিল, বসার ভঙ্গিটা আমাকে খুব মোহিত করেছে ভীষণভাবে। আমি যে দল করি, যেখানেই থাকি, ওই জায়গাটাকে আমি সম্মান করি। আমি সেই জায়গায় বলছি, ওদের বয়সটা যেহেতু অল্প, ওদের আবেগটা প্রখর। সব কিছু না সার্জিস আবেগ দিয়ে চলে না, শুধু আবেগ দিয়ে রাষ্ট্র চলতে হয়, বিবেক দিয়েও। আবেগ দিয়ে যুদ্ধ হয়, আবেগ দিয়ে অনেকটা পথ এগোনো যায় যদি অভ্যুত্থান রেভলিউশন থাকে। কিন্তু দেশটা যখন গঠন করতে হয় তখন সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়। আজকে যদি আমি কিছুই বলতে চাই না, আমি এইটুকু বলতে চাই, আজকে যদি যে কোনো কারণে ওদের মুখে একটা জিনিস খুব ভালো মানায় যে চল রাজুতে চল, চল শাহবাগে চল, এটা করা যায়, ওদের ওই বয়সটা আছে, ওদের ওই অবস্থানটা আছে, আমি স্বীকার করি। কিন্তু সব সময় যদি ওটা ব্যবহার করা হয়, ওইটা খুব ক্ষুরধার একটা অস্ত্র। ক্ষুরধার অস্ত্র সবসময় ব্যবহার করলে ওটা অনেক সময় নিজের মধ্যেও চলে যায়। আমি সেই জন্য বলবো যে অনেক কষ্ট করে একটা ইলেকশন হয়েছে, একটা ইলেকশনের বিরোধী দল হয়েছে, সরকারি দল হয়েছে। যাদের সরকারি দল হওয়ার কথা ছিল তারাই হয়েছে, যাদের বিরোধী দল হওয়ার কথা ছিল তারাই হয়েছে। এবং নতুন একটা দল হিসেবে আমি এনসিপিকেও আমি এখানে অভিনন্দন জানাই যে তারাও বেশ কয়েকটা আসন পেয়েছে, আরও পেত যদি তাদের হিসাবটা অন্যরকম থাকতো। এটা তাদের ব্যাপার, বা এটা লম্বা সময়ের ব্যাপার, অন্যদিন কথা বলবো। আমি শুধু বলতে চাই যে আজকে যদি কারণে অকারণে হঠাৎ করে কোনো আন্দোলন ডাক দেয়, আন্দোলন হতে যায়, মানুষ হাসবে। কারা হাসবে? যাদেরকে তারা ছেটিয়ে বিদায় করেছে। আমরাও সঙ্গে ছিলাম। কিন্তু সংবিধান সংস্কারের বিষয়গুলো তাহলে আসলে কিভাবে? আমি বলি শুধু হাসবে না, এরকম কিছু অধিকার ক্ষুণ্ণ হয়, বিএনপি এরকম করুক, এটাও আমি চাই না। সরকারি দল এই জিনিসটা বুঝবে আমি মনে করি, এবং একদম যেটাকে বলে ছায়া সরকার হিসেবে বিরোধী দল থাকুক, আমি ভীষণ খুশি এটা নিয়ে। কারণ আমি নিজে বুঝি বিরোধী দলের একটা মজা আছে আলাদা। তো ওরা যা বলতে পারে, আমি এখনও নিজেকে বিরোধী দলের মতোই মনে করি, আরও কিছুদিন লাগবে রপ্ত হতে। তো সেই জায়গায় আমি বলতে চাই যে এই রাষ্ট্রটাকে সুন্দর করে সাজানোর জন্য সরকারি দলের থেকে বিরোধী দলের অবদান অনেক বেশি কাজ করে। সেটি অবশ্যই সবারই একটি অংশগ্রহণ আছে, কিন্তু যে প্রশ্নটি তোলা হচ্ছে আমি ওই কথাটাই আমি আসতে চাচ্ছি, আপনি যেটা বললেন যতটুকু তাদের প্রয়োজন ততটুকু তার এই অভিযোগটি বিরোধী দলের পক্ষ থেকে করা হচ্ছে। ইতিমধ্যে অনেক কিছু, কিন্তু বিএনপি সহ তারা সহ যেগুলো পজিটিভ হিসেবে ছিল সেদিন, সেগুলো তো জুলাই সনদে মানে হবেই। সেটা তো বিএনপি বলেছে
এর মধ্যে কিন্তু বড় বড়টা চলে গেছে, যেমন ধরেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন, সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট 70 ধারা, এই যে 70 আর্টিকেল, এটা নিয়ে তো অনেক সমস্যা ছিল। এই সমস্যাটা প্রায় একদম বলতে পারেন যে সমাধান হয়ে গেছে, একমাত্র অর্থ বিল ছাড়া। আর সব কিছুই তারা যে কোনোভাবে যে কোনো জায়গায় কথা বলতে পারবে। তো সেটা আপনার উচ্চকক্ষ নিম্নকক্ষ, সেটা আপনার একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আপনার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা বন্টনের। আমার কথা হলো ভাই, আগে যেগুলো হয়েছে ওগুলা আগে একখানে রেডি করি। আমরা কি করি, যারা একজন ভালো ব্যবসায়ী, এগুলো কি বিএনপি মেনে নেবে আসলে সংস্কার? বিএনপি তো এগুলো তো বিএনপির মেনে নেওয়া, এটা তো সবাই মিলে। এখানে তো বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল না। তো এই জিনিসগুলো বিএনপি তো বলে নাই যে করবে না, বিএনপি বলেছে গণভোটটা কি হ্যাঁ এবং না, ওই 4টা কিন্তু আপনার ডার্কের মধ্যে 4টা প্রশ্ন, আপনার 4টা প্রশ্নকে করলে ওর মধ্যে অনেকগুলা ঢুকাইতে পারেন, আবার অনেকগুলা বের করতে পারেন। তো ওইটার সাথে জুলাই সনদের কোনো সম্পর্ক নাই, এই গণভোটের সাথে জুলাই সনদের কোনো সম্পর্ক নাই। তারা আমি শেষ করি ভাই, গণভোটটা হলো যে জুলাই সনদে একদম টু দ্য পয়েন্ট দিতে হবে। গণভোটের ওইখানে নোট অফ ডিসেন্ট ছিল, নোট অফ ডিসেন্ট ছাড়া ইন্টারিম গভর্নমেন্ট প্রধান ঘোষণা করছে। বিএনপির সাথে বলছে এটা আমরা মেনে নিব না, নির্বাচনের পরে বা আগে যখন আমরা সংসদে এটা করব, এটা নিয়ে আমাদের কিন্তু কথা আছে। আমরা কিন্তু এইখানে সিগনেচার করি নাই, কথাটা বুঝেন। আমরা এই কাগজে সিগনেচার করিনি, আমরা যে কাগজে সিগনেচার করেছি আমরা ওটাকে মানবো। ওটাকে কিন্তু বিএনপি একবারও বলে নাই যে তারা মানবে না। তাহলে কাগজটা সিগনেচার কি? আপনি নোট অফ ডিসেন্টগুলো বাদ দেন, নোট অফ ডিসেন্ট একদম বাদ তা না, ওটা নিয়ে সংসদে চুলচেরা আলোচনা হবে। চুলচেরা আলোচনার পরে যদি হাজয় যুক্ত হয়, এখানে 2/3 মেজরিটি তো অবশ্যই দরকার, 2/3 মেজরিটির হাজয় যুক্ত হয়েছে, এটার উপর ডিপেন্ড করবে। সেই হিসেবে বলা যায় 2/3 কারা। আবার ওইখানে যদি আমি 70 ধারা ধরি, 70 ধারায় কিন্তু আপনার বলা আছে আপনি সরকারি দলের এমপি হলেও আপনি ওইখানে হ্যাঁ নাও বলতে পারেন, আপনি অর্থ বিল ছাড়া আপনি নাও বলতে পারেন। তো এখন আপনার এমপিদের সঙ্গে কনভিন্সের ব্যাপার থাকবে, এমপিদের সম্পর্কের ব্যাপার থাকবে। তো সেইখানে আমি বলতে চাই যে গণভোটটাকে হ্যাঁ না করলে কিচ্ছু হবে না। ওই কাগজে যেহেতু বিএনপি সিগনেচার করেছে, ওই সংস্কারগুলো বিএনপি চায়, নট অনলি বিএনপি ওইখানে চায়। বিএনপি আপনি খেয়াল করেন 23 সালে যেটা প্রকাশিত হয়েছে বিএনপির এই সংস্কারগুলো 31 দফা 23 সাল থেকে পরবর্তী পর্যন্ত, এই নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত বিএনপি সমস্ত বাংলাদেশে ইউনিয়ন লেভেল পর্যন্ত এটা লিফলেট বিতরণ করছে, সেমিনার করেছে, আপনার এটা নিয়ে সিম্পোজিয়াম করেছে, অনেক কিছু করেছে, দেশে বিদেশে সবার সাথে আলোচনা করেছে। এই 31 দফা অনেকগুলো কিন্তু এই 31 দফার সাথে মিল আছে, এটা থাকবেই। যে কথাটা আমরা বলি, আমি আবারও সার্জিসকে বলছি যে দয়া করে ভাই তুমি এই সংবিধানটা বাংলাদেশের পড়ে দেখো। 17টা অ্যামেন্ডমেন্ট অভ্যুত্থান হয় নাই, শুধু আবেগ দিয়ে অভ্যুত্থান হলে 1 জুলাইয়ে আমরা মার্চ টু গণভবন দিতাম, কিংবা আমরা 2 জুলাইয়ে মার্চ টু বঙ্গভবন দিতাম, 3 জুলাইয়ে মার্চ টু সংসদ ভবন দিতাম। আবেগ দিয়ে সবকিছু হয়নি, প্রত্যেকটা জায়গায় আবেগের সাথে বিবেকের সংমিশ্রণ ছিল। এই প্রত্যেকটা কর্মসূচি 1 জুলাইকে 36 জুলাই নিয়ে এসেছে। ওই জায়গায় দূরদর্শিতা, বিচক্ষণতা, পড়াশোনা, একাডেমিক নলেজ, আবেগ, বিবেক সবকিছুর একটা উপযুক্ত সংমিশ্রণ ছিল, যেই সংমিশ্রণটা বিগত 16 বছরে ছিল না দেখে হয় নাই। গতকালকে পার্থ ভাই একটা কথা বলেছে যে আপনারা 6 বলে 12 রান করলেও আমরা আমাদের জায়গা থেকে 300 রান করেছি, এগ্রি করি। কিন্তু দুঃখজনক হলে এটাও সত্য যে একটা 312 মিটার প্রস্থ নদীর 300 মিটারে গিয়ে আপনি যদি আর সাঁতার না কাটতে পারেন, আপনার এখানে ডুবে মরতে হবে। এটা হচ্ছে বাস্তবতাটা হচ্ছে মানুষ তাদের জায়গা থেকে সব সময় চেষ্টা করেছিল যে এই যে বিরোধী দলীয় যে রাজনৈতিক দলগুলো মাঠে লড়াই করছে, আন্দোলন করছে, তাদের জায়গা থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া, সম্পৃক্ত হওয়ার। কিন্তু দুঃখজনক হলে এটাও সত্য যে মানুষ না তাদের উপর আস্থাটা পায় নাই। এই আস্থাটা এই কারণেই পায় নাই কারণ এর আগের 90-এর গণ অভ্যুত্থানের পরে 3 দলের যে জোটের যে রূপরেখা ছিল সেই জায়গায় মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। এর পরবর্তীতে যে উপনির্বাচন মাগুরায় হলো সেখানে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। 96 ফেব্রুয়ারির যে নির্বাচন সেখানে মানুষের সাথে আরেকবার প্রতারণা করা হলো। এরপরে হাওয়া ভবন দিয়ে প্রতারণা করা হয়েছে। এরপরে মানুষের সাথে গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিদ্যুতের বদলে খাম্বা, এরকম অসংখ্য জিনিস দিয়ে মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। ঠিক এই কারণে মানুষ তারপরে এই নেতৃত্বের উপরে আস্থা রাখতে পারে নাই বলে মানুষ তাদের নেতৃত্বে আবেগ দিয়ে বিপ্লব হয়, সংসদ চলে না, দেশ চলে না। আমরা তাহলে ওই সালাউদ্দিন আহমেদকে জানাতে চাই বা প্রশ্ন করতে চাই, তাদের সমস্ত নেতাকর্মীরা মিলে তাহলে এর আগের 16 বছরে তাদের এত বিবেকের সংমিশ্রণ ঘটিয়ে কেন একটা সরকারের পতন ঘটাতে পারে নাই? তো এই জন্য এই কথাগুলো বলে ওইটাকে ছোট করে দেখার কোনো প্রয়োজন নাই। আর আরেকটা জিনিস কি, আমরা আমাদের জায়গা থেকে বয়স হয়তো অনেকের সন্তানের বয়স হতে পারে, ভাইয়ের বয়স হতে পারে, আমাদের বয়স হয়তো 28, 29, 30 হতে পারে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেগুলো আছে সেগুলো থেকে পড়াশোনা শেষ করেছি। ওই পর্যন্ত
এই মানুষগুলো কিন্তু তাদের জায়গা থেকে পড়াশোনা করেছেন, কিন্তু তারপরে তাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। আমরা তাদের অভিজ্ঞতাকেও সম্মান করতে চাই, স্ট্রাগলকেও সম্মান করতে চাই। কিন্তু তারা যদি তাদের এই যে জায়গাটা তারা পেয়েছে, যেটা আজকে থেকে 2 বছর আগে তারা কল্পনা করে নাই, যেটার আসল বহিঃপ্রকাশ ঘটেছিল 5ই অগাস্টের ওই বিকালের দিকে আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, আমাদের মহাসচিব সাহেবের মুখে, রুহুল কবির রিজভী ভাইয়ের মুখে, কিংবা মির্জা আব্বাস ভাইয়ের মুখে, ওই অভিব্যক্তিটা এখনও থাকা প্রয়োজন। আমরা চাই ওটা আগামীতে থাকবে। এবার বেশ কিছু বিষয়, আমরা সংবিধানের সংশোধন চাই না। এই সংশোধন খেলা হতে হতে 17 বার খেলা হয়েছে। বিএনপির সময় নিজেদের মতো সংশোধন করেছে, আওয়ামী লীগের সময় নিজেদের মতো সংশোধন করেছে। প্রত্যেকটা হিতে বিপরীত হয়েছে, প্রত্যেকটা তাদের দলকে ক্ষতিগ্রস্ত করেছে, বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা এই সংশোধনের খেলা খেলার জন্য একটা অভ্যুত্থান ঘটে নাই। আমরা আপা যেটা বললো মাত্র, এই 28-2 নারী পুরুষের সমতা দেওয়া আছে, কোনো সমস্যা নাই। আমরা তো বলি নাই যে পুরো সংবিধানটা আপনি একেবারে বাতিল করে দেন, আমরা বলেছি সংস্কার করতে হবে। ওই সংবিধানের খেলা হবে না, নিজেদের সুবিধাজনক অবস্থান। তারা তাদের জায়গা থেকে যেমন বলছে, ওই ঐক্যমত্য কমিশনে তারা তাদের যে প্রস্তাবগুলো উত্থাপন করেছিল, যেগুলো বাধা দিয়েছিল, সবগুলো মেনে নেয় নাই। একটা দলেরই যদি সব মেনে নিবে, তাহলে ঐক্যমত্য কমিশনের দরকার কি ছিল? বিএনপির ঐক্যমত্য কমিশন দিয়ে দিলেই তো হইতো। এইখানে সকল রাজনৈতিক দল, সকল জনগণের আকাঙ্ক্ষা যেমন লাগবে, ওই অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাকে ওই আকাঙ্ক্ষাটা ধারণ করতে হবে যে সে একটা অভ্যুত্থানের উপর দিয়ে সরকার হয়েছে, তার আবার আলাদা একটা দায়িত্ব আছে। এবং বাংলাদেশের সকলে মিলে ফাইনালি ঐক্যমত্য কমিশনে এই বিষয়গুলোকে একত্রিত করে একটা জুলাই সনদ করেছে। যেই জুলাই সনদে কিছু দলীয় নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে 9-10টা জায়গায়, 84টা বিষয় তারা ঐক্যমত্য হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের স্বার্থে। সো তাদের দলীয় কোনো একটা জায়গায় নোট অফ ডিসেন্ট বাংলাদেশের স্বার্থ ব্যাঘাত ঘটাতে পারে না। যদি এটা হয়, তাহলে তাদের স্লোগান সবার আগে বাংলাদেশ, এটা তাদের বাদ দিতে হবে। তাহলে যখন এই জুলাই সনদটা হলো, এই জুলাই সনদটা হওয়ার পরে এই জুলাই সনদের উপরেই তো গণভোট হলো। তো আপা যদি এখন একটু আগে বললেন যে গণভোটের সাথে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই, এটা কিভাবে? জুলাই সনদটা হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের জায়গা থেকে অনুধাবন করেছে, ঐক্যমত্য কমিশন হয়তো অনুধাবন করেছে যে আমরা জনগণের দাবিগুলো এখনো একমত হতে পারছি না, বিএনপি এভাবে বাধা দিচ্ছে, এগুলো যদি আমরা জনগণের একটা গণরায় ছাড়া নির্বাচনের পরে সরকারকে দিয়ে আপনি এগুলো বাস্তবায়ন করবেন, এগুলো তারা ছুঁড়ে ফেলে দিবে, যেমনভাবে 90-এর পরে দিয়েছিল। এই জন্য তারা এই গণভোটটা করলো। এই গণভোটটা ওই আদেশ থেকে এসেছে, যেই আদেশ থেকে তারা এই নির্বাচনে সরকার গঠন করেছে। তাহলে এই আদেশ তো হচ্ছে, এই গণভোটটা হচ্ছে ওই আদেশটাকে বা এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করার একটা প্রক্রিয়া। এটার সাথে একটার সাথে আরেকটা সম্পর্ক না থাকে কিভাবে? এটা কিভাবে সম্ভব? আরেকটা জিনিস, আপা যেটা বললেন যে আপনারা তো সব মেনে নিয়েছেন, মানেন নাই আসলে। 84টা বিষয় আছে জুলাই সনদে, আপনারা বা বিএনপি 9 থেকে 10টা সেই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন, যেই 10টা পালন করাটা বা বাস্তবায়ন করাটা বাকি 74টার চেয়ে বেশি জরুরি। বাকি 74টা বাস্তবায়ন না করলে কোনো সমস্যা নাই যদি এই 10টা বাস্তবায়ন করা হয়, কারণ বাকিগুলো অটোমেটিক ধীরে ধীরে বাস্তবায়ন হয়ে যাবে। এটা দেশের প্রয়োজনে এমনিতেই যে কোনো সরকার করবে। দেখেন, তারা বললেন যে 2 বার ক্ষমতায় থাকতে পারবে, এই জায়গায় তারা এগ্রি করেছেন না, আংশিকভাবে। 2 বার তারা এগ্রি করেছেন কোন জায়গায়? সব মিলিয়ে 2 বার না, পরপর 2 বার। সুবিধাজনক অবস্থান দলের উচ্চকক্ষ এগ্রি করেছেন না, আংশিক এগ্রি করেছেন। এগ্রি করেন নাই কোথায়? তারা বলছেন তাদের যে নিম্নকক্ষে যতজন সংসদ সদস্য থাকবে, ওইটার পার্সেন্টেজ অনুযায়ী তারা উচ্চকক্ষে সংসদ সদস্য দিবে। তাহলে ওটার দরকারটা কি? মানে ওইটা তো দরকার ছিল, আপনি একটা দেশের জন্য গুরুত্বপূর্ণ পলিসি নিচ্ছেন, ওই পলিসিতে ওইখানে আরেকটা অ্যানালাইসিস হবে। আপনার যদি নিম্নকক্ষ থেকে আপনার সংখ্যাগরিষ্ঠ সাংসদের ভিত্তিতে, মতামতের ভিত্তিতে পাশ হয়ে যায়, এবং ওই সংখ্যাগরিষ্ঠ পার্সেন্টেজ যদি উচ্চকক্ষে আবার থাকে, তাহলে তো ওটার কোনো মূল্য থাকে না। ওটা দরকার আছে কোনো? তাহলে তাদেরকে খাইয়ে পেলে পুষে বড় করার তো কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সংসদ সদস্য থাকবে। বাংলাদেশে এই মুহূর্তে 50% ভোট যেমন বিএনপি পেয়েছে, তাহলে 50% ভোট বাকিরা পেয়েছে, তাহলে 50% মানুষ ওই উচ্চকক্ষে থাকতে হবে। তাহলে ওইটার একটা লেজিটিমেসি থাকে, ওইটার একটা প্রয়োজন থাকে, এবং ওইটা নিয়ে যুক্তিতর্ক হয়ে জনগণের কাছে প্রকৃত বার্তাটা যাবে। তাহলে বিএনপি প্রত্যেকটা জায়গায়, তা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, পিএসসির মতো জায়গা, যার মাধ্যমে বাংলাদেশের সরকারি চাকরিগুলো হয়, জনপ্রশাসনের মতো জায়গা, দুদকের মতো জায়গা, এই প্রত্যেক, তারপর হচ্ছে কন্ট্রোলার জেনারেলের যে জায়গা, অডিটের জায়গা, প্রত্যেকটা জায়গায় বিএনপি চায় তাদের সরকার বা ক্ষমতাসীন সরকার এই জায়গাগুলোকে গঠন করবে। এখানকার পরিচালক থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে ডিরেক্টর, সব কিছু ক্ষমতাসীন দল দিবে। তাহলে এই দুদকের কোনো দরকার আছে? এই দুদক নর্মালি দুর্নীতি কারা করে? ক্ষমতাসীন দলে যারা থাকে, ক্ষমতাকে ব্যবহার করে বিভিন্ন পদ পদবিতে থেকে অনেকেই তাদের জায়গা থেকে দুর্নীতি করে, লুটপাট করে, রাহাজানি করে, চুরি চামারি করে। এখন আপনি দুদকের মতো জায়গায় যদি আপনার দলীয় মদতপুষ্ট লোক বসায় রাখেন, এই লোকগুলা আপনার এই দলীয় মদতপুষ্ট কাউকে কখনো বাধা হয়ে দাঁড়াইতে পারবে না। পারলে আগেই পারতো, পারে নাই। তাহলে আপনি যদি এই প্রতিষ্ঠানগুলোতে আপনার নিজের দলের লোকজন বসায় রাখেন, যেখানে জুলাই সনদে বলা আছে সরকার দলের থাকবে, বিরোধী দলের থাকবে, বাইরেরও মানুষজন থাকবে, যেন একচ্ছত্রভাবে দুদকটা কোনো একটা রাজনৈতিক দল বা ক্ষমতাসীন দল নিজের অপরাধী নেতাকর্মীদেরকে বাঁচাইতে না পারে,
আবার নিরপরাধ অন্য দলের মানুষদের উপর জুলুম না করতে পারে, এভাবে যেন প্রতিষ্ঠানগুলোকে অ্যাবিউজ না করতে পারে। তাহলে দিন শেষে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে বিএনপি এখন তাদের জায়গা থেকে গণভোট বলেন, জুলাই সনদ বলেন, সংসদ বলেন, জনরায় বলেন, প্রত্যেকটা জায়গাকে শুধুমাত্র নিজেদের জন্য যতটুকু ভালো অতটুকুর জন্য ব্যবহার করতেছে। আর যতটুকু হলে নিজেদের সার্বভৌম ক্ষমতা, স্বৈরাচারে হাঁটার পথ বন্ধ হয়ে যাবে, ওইটুকুতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আপা, বিষয়টা কি তাই আসলে? সার্জিস অনেকগুলো কথা বললেন, অনেকগুলো। আমি যদি আমি প্রত্যেকটা কথার খুব চুলচেরা উত্তর জানি, কিন্তু আমার এত ছোট ভাই যে আমি ওর এই উত্তরগুলো ওর মতো করে দিতে চাই না, শুনতে চাই ওর মতো করে দিতে চাই না। আমি চাই না যে ওর সাথে আমার আমি সহ্য করে গেলাম এক কথায় এটা। তবে যে কথাটা দর্শকদের জন্য যারা যে শুনছেন, কথাটা যারা না বললেই